সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান চতুর্থ বর্ষের আজকের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই শিরোনামের ৮ নম্বর লেকচারে তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস। আমি আছি তোমাদের সাথে প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, FCMA, ডিপার্টমেন্টাল হেড, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই আমি আশা করব তোমরা আমার এই ক্লাসটি অনুধাবন করবে এবং পরবর্তীতে তোমার পরীক্ষার ক্ষেত্রে বা নিজের জ্ঞান সমৃদ্ধির ক্ষেত্রে অথবা কর্মজীবনে এটি কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখে নেই আমাদের আজকের আলোচনার বিষয় কি কি। আমরা আজকে কথা বলবো শর্ট টার্ম লায়াবিলিটি বা শর্ট টার্ম অব্লিগেশন, যাকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটি। এটা কাকে বলবো, এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে, ক্যারেক্টারিস্টিক্স বা শর্ট টার্ম লায়াবিলিটির বৈশিষ্ট্য কি, টাইপস বা প্রকারভেদ, ফিন্যান্সিং এই শর্ট টার্ম যে লায়াবিলিটি অর্থাৎ এইটার অর্থায়নটা কিভাবে ঘটবে, স্ট্রাকচার অফ কারেন্ট ডিবেঞ্চার ও কারেন্ট লায়াবিলিটি, কাঠামোতে কোন কোন ধরনের এলিমেন্ট নিয়ে আমরা আমাদের শর্ট টার্ম লায়াবিলিটি গঠন করব, কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং এই ফাইন্যান্সিং এর জন্য কিছু খরচ বা ব্যয় হবে, এবং সবশেষে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল দুটো প্রবলেম দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করব। আমি আশা করব তোমরা আমার সাথে এই আলোচনা শেষ করা পর্যন্তই থাকবে। আমরা একদম সহজ সংজ্ঞাটা এরকম হলো, যে সমস্ত লায়াবিলিটি বা অব্লিগেশন বা দায় একটি আর্থিক বছরের মধ্যেই অর্থাৎ একটি অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই পরিশোধ করতে হয়, আমরা তাকে বলি হলো কারেন্ট লায়াবিলিটিস, শর্ট টার্ম ডিবেঞ্চার অথবা আমরা বলি শর্ট টার্ম অব্লিগেশন বা কারেন্ট লায়াবিলিটি। মেইন বা প্রধান বৈশিষ্ট্য হলো যে এই দায়গুলোকে আমাকে 1 বছর বা তার কম সময়ের মধ্যেই পরিশোধ করতে হয়। তাহলে ম্যানেজমেন্টটা কিভাবে হবে? ম্যানেজমেন্টটা এরকম, আমরা যদি ভাবতে চাই কি করে আমরা এই লায়াবিলিটি সৃষ্টি করব এবং এই লায়াবিলিটি আমরা কিভাবে পরিশোধ করব, এবং অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রধান কাজ হলো আমার এই অব্লিগেশনকে যথাসম্ভব কম করে নিয়ে আসা এবং তাদের টাকা পরিশোধ করা। এই জন্য আমরা লিখেছি যে কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট কনসিস্টস অফ মিনিমাইজিং আওয়ার অব্লিগেশনস অ্যান্ড পেমেন্ট ফর শর্ট টার্ম ডিবেঞ্চার। তো এই শর্ট টার্ম ডিবেঞ্চার কারা হবে আমরা একটু পরেই সে আলোচনা যাব। তাহলে আমরা মনে বুঝতে পারলাম যে কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা বুঝি যে সমস্ত দায়গুলো একটা প্রতিষ্ঠানকে চলতি বছরের মধ্যেই অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড বলি সে অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই শোধ করতে হয়, আমরা এগুলোকে বলি হলো কারেন্ট লায়াবিলিটিস। এবং এটার ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে এই কারেন্ট লায়াবিলিটিস আমরা সর্বনিম্ন পর্যায়ে রাখবো, যে প্রক্রিয়া সেটাই হবে কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। পাশাপাশি সর্বনিম্ন পরিমাণে রাখা এবং তার পরিশোধ প্রক্রিয়াকে আমরা কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, কারেন্ট লায়াবিলিটির বৈশিষ্ট্য, আমরা এক্ষেত্রে 3টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, বহুল প্রচলিত 3টা। এর বাইরে যদি আরো দুটো একটা তোমরা পেয়ে যাও, আমি আবারও বলছি তোমার টেক্সট বই অথবা যদি অনলাইন সার্চিং এর মাধ্যমে তুমি বের করে নিয়ে আসতে পারো।
আমরা যে তিনটা বৈশিষ্ট্য লিখেছি একটু আলোচনায় যাই। আমরা লিখেছি প্রথমটা বা আমরা আনার চেষ্টা করেছি ফিউচার স্যাক্রিফাইসেস অফ ইকোনমিক বেনিফিটস। তার মানে হলো বা ব্যাপারটা এরকম যে আমরা আমার এই কারেন্ট লায়াবিলিটির যে অব্লিগেশন বা যে লায়াবিলিটি থাকে এইটা আমরা আমার ভবিষ্যতে আমরাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে, অর্থাৎ আমরা যে অর্থনৈতিক ত্যাগটা ঘটবে এটা কিন্তু ভবিষ্যতে ঘটবে। তার মানে আমরা সুবিধাটা এখন নিব কিন্তু আমরা আমাদের খরচটা করব পরবর্তীতে। যেমন আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি অথবা আমরা যদি বেতন বাকি রাখি কর্মচারীর বা কর্মকর্তার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমাদের এই বেতনটা বা আমার অ্যাকাউন্টস পেয়েবল পরিশোধ করছি কিছুদিন পরে বা ভবিষ্যতে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো যে আমাদের স্যাক্রিফাইসটা করতে হবে ভবিষ্যতের জন্য। দ্বিতীয়টা আমরা বলার চেষ্টা করেছি অ্যারাইজ ফ্রম প্রেজেন্ট অব্লিগেশন, অর্থাৎ এই দায়টা বর্তমানেই তৈরি হয়। দায়টা বর্তমানে তৈরি হয়। আর চূড়ান্তভাবে অর্থাৎ 3 নম্বর আমরা লিখেছি রেজাল্ট বা এই ঘটনাটা তৈরি হয় আমার অতীত পাস্ট ট্রানজাকশন বা ইভেন্টের কারণে। তাহলে কি দাঁড়ালো যে অতীত ঘটনার কারণে বর্তমানে তৈরিকৃত অব্লিগেশন যেটি ভবিষ্যতে আমাকে খরচটা করতে হয়। তাহলে কি দাঁড়ালো কারেন্ট লায়াবিলিটি যে আমরা বৈশিষ্ট্য যদি নিচ থেকেও বলার চেষ্টা করি তাহলে দেখো মিলবে, অর্থাৎ ভাবনার সাথে যে আমরা ঘটনা অতীতে ঘটবে, দায়টা এখন তৈরি হবে এবং পরিশোধটা ঘটবে ভবিষ্যতের জন্য। এবার আমরা আসি টাইপস অফ কারেন্ট লায়াবিলিটিস। আমরা এই কারেন্ট লায়াবিলিটিকে আমরা কি কি ভাগে ভাগ করে থাকি। কারেন্ট লায়াবিলিটির একদম মোস্ট ইউজেবল ফর্ম যদি বলি, অর্থাৎ একদম যদি বলি যে একদম বহুল ব্যবহৃত বিষয়টি হলো অ্যাকাউন্টস পেয়েবল। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয় বাকিতে আমি যদি পণ্য বা আমার কাঁচামাল ক্রয় করি তাহলেই অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয় এবং কারেন্ট লায়াবিলিটির একটি উল্লেখযোগ্য অংশ আমার এই অ্যাকাউন্টস পেয়েবলই থাকে। এছাড়া আমরা আরো কয়েকটা আইটেম এখানে লিখেছি, যেমন আমরা লিখেছি ক্যাশ ডিভিডেন্ডস পেয়েবল, অর্থাৎ ডিভিডেন্ড যেটা আমরা ক্যাশে আগামীতে দিব। আমরা জানি ডিভিডেন্ড ব্যাপারটা এরকম, কোনো কোম্পানি তার লাভের যে অংশ বিধি মোতাবেক বন্টন করে আমরা তাকে বলি হলো ডিভিডেন্ড। আর এই ডিভিডেন্ড কোম্পানি বিভিন্ন ওয়েতে দিয়ে থাকে, ভ্যারিয়াস মোডস অফ ডিভিডেন্ডস। ক্যাশ ডিভিডেন্ড ইজ ওয়ান অফ দেম। তাহলে যদি আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে চাই সেক্ষেত্রে আমাদের একটা লায়াবিলিটি তৈরি হবে। অ্যাক্রুড এক্সপেন্স অর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তার মানে হলো যদি আমরা কোনো খরচ বকেয়া বা বাকি রাখি সেক্ষেত্রে আমাদের অ্যাক্রুড এক্সপেন্স এই নামে কারেন্ট লায়াবিলিটি তৈরি হয় বা এক্সপেন্স পেয়েবল। একইভাবে যদি আমরা বলি শর্ট টার্ম নোটস পেয়েবল, আমরা জানি নোটস পেয়েবল ব্যাপারটা এরকম হয় যখন আমার বাকিতে ক্রয়ের শর্তে যদি একটু প্রতিজ্ঞাপত্র তৈরি করে দেয়া হয় যাকে আমরা নোটস পেয়েবল বলি। এইটা যদি শর্ট টার্ম অর্থাৎ কম সময়ের জন্যই যখনই হয় আমরা এটাকে বলি হলো কারেন্ট লায়াবিলিটিস। ট্যাক্স পেয়েবল, প্রত্যেক কোম্পানিকেই তার লাভের উপর ট্যাক্স দিতে হয় এবং এই ট্যাক্সটা সবসময় দিতে হয় যে বছরের জন্য হিসাবভুক্ত হয় তার পরের বছরই তাকে প্রথম অর্থাৎ পরবর্তী 1 বছরের মধ্যে এটা শোধ করতে হয়, যে কারণে আমরা ট্যাক্স পেয়েবলটাকেও আমাদের কারেন্ট লায়াবিলিটির অংশ হিসাবে বিবেচনা করি। ফাইনালি আনআর্নড রেভিনিউস, অর্থাৎ আমি রেভিনিউটা হাতে পেয়ে গেছি কিন্তু আমি তার সেবা বা পণ্য দেই নাই, আমরা যেটাকে বলি অগ্রিম আয়, এটা এক ধরনের দায় তৈরি করে আমাদের। তাহলে আমরা দেখলাম যে আমাদের কারেন্ট লায়াবিলিটিস এর ফর্মগুলো বা টাইপস গুলো এক নজরে যদি আবার বলি, ক্যাশ ডিভিডেন্ডস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স অর এক্সপেন্স পেয়েবল, শর্ট টার্ম নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল এন্ড ফাইনালি আনআর্নড রেভিনিউ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা এই লেকচারে অবশ্যই মনোযোগ দেবে। এবার আমাদের যে স্লাইডটা আমরা এনেছি শর্ট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ আমরা বলেছি যে এই আমাদের যে শর্ট টার্ম লায়াবিলিটি গুলো থাকে এটা এক ধরনের ফাইন্যান্সিং তৈরি করে।
সেটা কিভাবে সম্ভব দেখি আমরা। আমরা এটা এখানে দেখিয়েছি যে ফাইন্যান্সিং মূল ব্যাপারটা হলো টু ম্যানেজ অর কালেক্ট মানি। সহজ কথা হলো যে ফাইন্যান্সিং হলো আমাদের টাকা ব্যবস্থাপনাই মূলত ফাইন্যান্সিং। শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিংটা আমরা দেখিয়েছি এখানে বা আমরা আলোচনায় নিয়ে আসছি 4টা ঘটনা: স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, নেগোশিয়েটেড ফাইন্যান্সিং, ফ্যাক্টরিং অ্যাকাউন্টস রিসিভেবল, কম্পোজিশন অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। অর্থাৎ আমরা যে উপরের আইটেমগুলো বললাম তার একটা কম্পোজিশন। তার মানে মূলত হচ্ছে আমার ফাইন্যান্সিংটা 3 ধরনের: স্পন্টেনিয়াস তাৎক্ষণিক আমরা বলে থাকি, নেগোশিয়েটেড আলোচনা সাপেক্ষ বা চুক্তিভিত্তিক, ফ্যাক্টরিং অ্যাকাউন্টস রিসিভেবল। এবং আমরা এর পরবর্তী স্লাইডগুলোতে প্রত্যেকটাকে আলাদা করে বিবেচনা করার চেষ্টা করছি। প্রথমে আসি স্পন্টেনিয়াস সোর্সেস। স্পন্টেনিয়াসের বাংলা আমরা সাধারণত ব্যবহার করি তাৎক্ষণিক বা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত কিভাবে? তুমি একটু চিন্তা করো যে যখন বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হয় তখন কি হচ্ছে, যিনি বাকিতে বিক্রি করছেন এবং যিনি বাকিতে ক্রয় করছেন, যিনি বাকিতে ক্রয় করছেন তার জন্য যে ব্যাপারটা হয়, এবং আমরা কিন্তু বাকিতে ক্রয় করাটাকেই বলছি অ্যাকাউন্টস পেয়েবল। আমরাই এখন ধরে নিই আমরা ক্রয়কারী প্রতিষ্ঠান। যখনই আমি বাকিতে ক্রয় করতে পারবো সেক্ষেত্রে আমার কিন্তু নগদ টাকার প্রয়োজন হবে না। স্পন্টেনিয়াস সোর্সেসটা সাধারণত 2 ভাবে দেখানো হয়। একটা হচ্ছে ট্রেড ক্রেডিট, অর্থাৎ বাকিতে পণ্য বা কাঁচামাল ক্রয়ের কারণে আমাদের যে সাশ্রয়টা হয়। একইভাবে আউটস্ট্যান্ডিং অ্যাক্রুড এক্সপেন্স, বা অ্যাক্রুড এক্সপেন্সেস কারণেও যেটা হয়, আমরা বাকিতে রাখার কারণে যে খরচগুলো বাকি ফেলি সেই ক্ষেত্রে আমার নগদ টাকার সাশ্রয় হয়। আরেকটা স্পন্টেনিয়াস সোর্সেস বিবেচনা করা হয়, যিনি ক্রেতা তিনি যদি বিক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে থাকেন, অবশ্য আমরা এটা সোর্স হিসেবে এখানে দেখানো হয়নি, ওইটাকে আমরা অতিরিক্ত হিসাবে বলতে পারি। যে স্পন্টেনিয়াস সোর্সের বিপরীতভাবে ভাবা যায়, যদি আমি ক্রেতা বিক্রেতার কাছ থেকে অগ্রিম হাতে টাকা নিয়ে থাকি সেই ঘটনাটাও কিন্তু আমাদের জন্য স্পন্টেনিয়াস সোর্সেস হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল আলোচনাটা শুধু করতে চাই, সেটা হলো ট্রেড ক্রেডিট এবং আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড এক্সপেন্স। ট্রেড ক্রেডিট আবারও বলছি, যখন আমরা বাকিতে পণ্য বা কাঁচামাল ক্রয় করি। এটা 2 ভাবে আমরা করি, একটা ওপেন অ্যাকাউন্ট আর একটা করা হয় সাধারণত বিলস পেয়েবলের মাধ্যমে। তোমরা জানো ওপেন অ্যাকাউন্ট মানে হলো শুধু ক্রয় বিক্রয়টা খুব বেশি ফর্মাল থাকে না। ক্রয় বিক্রয়টাকে খুব বেশি ফর্মাল থাকে না। কেন থাকে না এইটা বললে বোঝা যাবে। বিলস পেয়েবলের ক্ষেত্রে যিনি ক্রেতা যিনি বিক্রেতা হবেন তিনি ক্রেতার কাছে একটা আলাদা একটা ডকুমেন্ট তার কাছে নিয়ে নেবেন, যেন ওনার পাওনা উনি ওনার সময় মতো পরিশোধ করবে। এইভাবে একটা লিখিত প্রতিজ্ঞাপত্র যখন থাকে তখন এইটা হয় বিলস পেয়েবল। এই বিলস পেয়েবল মূলত একটি লিখিত অঙ্গীকারনামা, যেখানে এই পাওনা পরিশোধের অঙ্গীকার করা হয়। কিন্তু ওপেন অ্যাকাউন্টে কি করা হয়, যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় শুধুমাত্র পণ্যের বিবরণ, অর্থাৎ যে চালানটা আমরা পাঠাই পণ্যের বিবরণ বা টাকার উল্লেখ থাকে। এটা আমার বিক্রেতার কাছে তখন ক্রেতা তার সুবিধা মতো সময় বা চুক্তি মাফিক টাকাটা দিয়ে দেয়, কিন্তু কোনো প্রতিজ্ঞাপত্র থাকে না। কিন্তু বিলস পেয়েবলে অবশ্যই একটা প্রতিজ্ঞাপত্র থাকবে। চলে আসি এবার অ্যাক্রুড এক্সপেন্স। এবং অ্যাক্রুড এক্সপেন্স গুলো অনেক হতে পারে, তার মধ্যে আমরা উল্লেখ করেছি কোনটা উল্লেখ করেছি, স্যালারি, ওয়েজেস, সেলস ট্যাক্স এন্ড সো আদার। আমরা আরো অনেক ভাবতে পারি। তাহলে আমরা মনে বুঝতে পেরেছি যে স্পন্টেনিয়াস সোর্সেস হলো বিভিন্ন পক্ষের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ব্যবস্থা, যে কারণে এক পক্ষ অন্য পক্ষের কাছ থেকে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নগদের সুবিধা পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের আলোচনায় যাই। নেগোশিয়েটেড ফাইন্যান্সিং। তোমরা উপরে দেখতে পাচ্ছ চমৎকার একটি 2 হাতের একটা মর্দন, আমরা যাকে বলি হস্তমর্দন বা হ্যান্ডশেক। এইটা এরকম অর্থে চিন্তা করি, যখন ধরো তুমি তোমার কাজটা যখন হাসিল হয়, ধরো আমরা ব্যাংকে লোন
লোন পারমিট করতে গেছি বা গ্রান্ট করানোর কারণে গেলাম, সবকিছু হয়ে গেল, তখন আমরা কি করি, যখন বিদায় নেই তখন সুন্দর করে হাতটা মেলাই। তার মানে হচ্ছে নেগোশিয়েটেড ফাইন্যান্সিং হলো যে একটা সম্মিলিত ফাইন্যান্সিং, অর্থাৎ নিজেদের চিন্তা ভাবনা করে একটা চুক্তিভিত্তিক ফাইন্যান্সিং করা হয়। তার মানে আমরা এটাকে বলতে পারি এইটা মূলত হলো প্রাতিষ্ঠানিক ফাইন্যান্সিং। এই প্রাতিষ্ঠানিক ফাইন্যান্সিং করার জন্য বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা শুধু নামগুলো ব্যবহার করি, এর কারণ আমরা আমাদের এই আলোচনাগুলো কিছুটা আমাদের আগের কোনো লেকচারে নিশ্চয়ই বলেছি। আমরা যেখানে কথা বলেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল একটা চ্যাপ্টার ছিল বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ছিল, সেখানে আমাদের এই কথাগুলো আশা করি চলে আসছিল। তারপরে আমরা বলি কমার্শিয়াল পেপার, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। কমার্শিয়াল পেপার আমরা জানি এটা হলো আমাদের স্থানীয় কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা প্রতিষ্ঠিত কোম্পানি যারা সরকারের পূর্বানুমান নিয়ে ঋণপত্র ইস্যু করে থাকে, এটাকে আমরা বলি কমার্শিয়াল পেপার। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, এক্ষেত্রে ব্যাংক একটা গ্যারান্টি দেয় তার ক্রেতার সপক্ষে যে তার পাওনা সেইটা দিতে পারবে বা দিবে। আনসিকিউরড লোন, এটা আবার সিকিউরড হতে পারে, আমরা অবশ্য সিকিউরডটার নিচে ব্যবহার করেছি। আনসিকিউরড লোন আমরা জানি যখন কোনো লোন যদি কোনো রকম বন্ধক ছাড়া নেওয়া হয় এটাকে বলি আমরা আনসিকিউরড লোন, আর যদি আমরা বন্ধক নিয়ে থাকি এটাকে আমরা বলি সিকিউরড লোন। লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট এবং ট্রানজাকশন লোন, এই 3 ভাগে ভাগ করে আমরা সাধারণত এই লোনটা নিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমাদের আর একটা পথে আমরা আমাদের এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সংস্থান করি, এটাকে আমরা বলি ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল। ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল, সহজ বাংলাটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল বাট্রাকরণ, এটাকে আমরা বলি ফ্যাক্টরিং। যে প্রতিষ্ঠানটা এই বাট্রা করে তাকে আমরা বলি ফ্যাক্টর। নিচের দিকে যে ডায়াগ্রাম বা ছবি তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই খেয়াল করছো আমরা কিভাবে ডায়াগ্রামটা শো করেছি। কোম্পানি অর্থাৎ যে বিক্রি করবে কার কাছে, যে পার্টির কাছে বিক্রি করে বাকিতে, তাকে আমরা ডেটর বা অ্যাকাউন্টস রিসিভেবল বলে থাকি। কোম্পানি দ্যাট ইজ সেল অফ গুডস অন ক্রেডিট, কোম্পানি যখন বাকিতে পণ্য বিক্রি করে তখন আমার ডেটরের উৎপত্তি হয়। Normally, this debtor pays the amount after the expiry of the credit period. কোম্পানি আমার ডেটরসকে যদি 1 মাস বাকির সুযোগ দেয়, 1 মাস বাকির সুযোগ দেয়, সেক্ষেত্রে আমাদের এই ডেটরস ভদ্রলোক বা ইনি আমার এই পার্টি কি করবে, 1 মাস পরে কোম্পানিকে টাকা দিবে। কিন্তু এই 1 মাসের মধ্যে যদি এমন হয় কোম্পানির টাকাটা যদি খুব জরুরি বা প্রয়োজন হয়ে পড়ে, এই প্রয়োজন মেটানোর জন্য মাঝপথে একটা ইন্টারমিডিয়ারি বলি মধ্যস্বত্ব গ্রুপ বা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে, যারা কোম্পানির প্রয়োজনে ডেটরসের এই পাওনা টাকা তারা দিয়ে দেয়। এই ঘটনাটাকে আমরা বলি ফ্যাক্টরিং। এই ঘটনাটাকে বলা হয় ফ্যাক্টরিং। যিনি এটাকে ব্যবস্থা করেন, এই যে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্বত্বকারী, ইনি ভদ্রলোককে আমরা বলি ফ্যাক্টর। উনি কি করেন, উনি এইটার ডিসকাউন্টে তাকে পেমেন্টটা দেয়। মজার ব্যাপার হলো এই ফ্যাক্টর কিন্তু তার পাওনা 3 লাখ হলে পুরো 3 লাখ টাকা দিবে না। তার লাভটা কোথায় হবে, সে 3 লাখ না দিয়ে হয়তো ডিসকাউন্টে অর্থাৎ 10,000 টাকা কম দিয়ে তাকে দিল 2,90,000। পরবর্তীতে এই কোম্পানি তখন এই ডেটরের কাছ থেকে ফ্যাক্টরিং যেটা করবে, ভদ্রলোক এই কোম্পানি ফ্যাক্টরের কাছ থেকে টাকাটা পেয়ে যাবে, ফ্যাক্টর পরবর্তীতে ডেটরের কাছ থেকে তার পেমেন্টটা নেবে। এই প্রক্রিয়াকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এবং পরবর্তীতে আমরা এইটার পরে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম রেখেছি। যাই আমরা তাহলে আমাদের যদি আলোচনায় ফেরত যাই, একটু ব্যাকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ফাইন্যান্সিং মূলত আমাদের স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, তারপরে আমরা বললাম হলো বাকি কি বলেছে একটা নেগোশিয়েটেড ফাইন্যান্সিং, এন্ড ফাইনালি ফ্যাক্টরিং অ্যাকাউন্ট রিসিভেবল। কোনো কোনো কোম্পানি 3টার যে কোনো একটা ফলো করতে পারে, অথবা এইগুলোর একটা কম্পোজিশনকে সে নিতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাপিটাল স্ট্রাকচার শব্দটা শুনেছি, মূলধন কাঠামো। আমরা নিশ্চয়ই অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স থার্ড ইয়ারে ক্যাপিটাল স্ট্রাকচার শুনেছি। আমরা ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলি? ক্যাপিটাল স্ট্রাকচার নরমালি ইজ দ্য কম্বিনেশন অফ ভ্যারিয়াস সোর্সেস অফ ক্যাপিটাল। অর্থাৎ কোম্পানি তার মূলধন
যে যে জায়গা থেকে সংগ্রহ করে এই উৎসগুলোকে সমষ্টিগতভাবে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে এবার আমরা চলে আসি যে কারেন্ট ডিবেঞ্চার স্ট্রাকচার তাহলে কি হবে। তাহলে কারেন্ট ডিবেঞ্চার স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার আমরা এইভাবে ভাবতে পারি যে আমাদের যে চলতি দায় ব্যবস্থাপনা যারা করবেন তারা যে বিভিন্ন উৎস থেকে এই মূলধনটা বা চলতি মূলধন সংগ্রহ করবেন, এই স্ট্রাকচারটাকে বলি আমরা হলো কারেন্ট ডিবেঞ্চার ক্যাপিটাল স্ট্রাকচার। এবং কারেন্ট ডিবেঞ্চার ক্যাপিটাল স্ট্রাকচারে মূলত কি থাকবে, এটা শর্ট টার্ম বরোয়িংস থাকে, যেটা আমরা একটু আগে ফাইন্যান্সিং বললাম, যে আমরা বলেছি স্পন্টেনিয়াস, যার ভাগে আবার বলেছি ট্রেড ক্রেডিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, ফ্যাক্টরিং অথবা নেগোশিয়েটেড যে ফাইন্যান্সিং আমরা করি। পাশাপাশি আর একটা জিনিস কিন্তু এখানে আসে, সেটা হলো কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডিবেঞ্চার। আমরা জানি যদি কোনো ডিবেঞ্চার পিরিয়ডিক্যাল হয়, অর্থাৎ কোনো ডিবেঞ্চার যদি আমি 10 বছর মেয়াদে নিয়ে থাকি এবং শর্ত থাকে এই 10 বছরের এই ডিবেঞ্চারটা আমরা 10 ভাগের 1 ভাগ করে প্রত্যেক বছরে অ্যামোর্টাইজ বা পরিশোধ করব। সেক্ষেত্রে ওইটা যদি 10 লাখ টাকা হয় তাহলে এইটার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 লাখ টাকা, এটাও কিন্তু আমার এই কারেন্ট ডিবেঞ্চার হিসাবে বা কারেন্ট লায়াবিলিটি হিসাবে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি বলি কারেন্ট ডিবেঞ্চার ক্যাপিটাল স্ট্রাকচারে মূলত যে কম্পোজিশন করব কোন কোন আইটেম নিয়ে আমরা এইটার এই ক্যাপিটালটা আমরা নিয়ে থাকবো। তো সাধারণত এই ক্ষেত্রে আমরা এই সোর্সগুলো, প্রত্যেকটা সোর্সের কিন্তু ব্যয় আছে, মাথায় রাখতে হবে, আমরা যেটাকে বলি কস্ট অফ ফান্ড। এবং এইটা যখনই আমরা দেখতে যাই বা আমরা এইটার কম্বিনেশন করতে চাই, তখন আমরা চেষ্টা করব যে যে সোর্স থেকে আমাদের ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আসবে, আমরা সেই সোর্সগুলো থেকেই আমাদের মূলধনকে সংগ্রহ করি। এটা খুবই স্বাভাবিক, যে মূলধনের ব্যয় আমাকে কম দিতে হয় আমরা ঠিক সেইখান থেকেই মূলধন সংগ্রহ করে থাকি। এবং এইটাকে আমরা দুইটা পদ্ধতিতে আলোচনায় নিয়ে আসবো। মেথডস ফর ফর্মুলেটিং স্ট্রাকচার অফ কারেন্ট ডিবেঞ্চার, অর্থাৎ আমরা যদি এই কারেন্ট ডিবেঞ্চার স্ট্রাকচারটাকে ফর্মুলেট করতে চাই, সংগ্রহ করতে চাই, তাহলে দুইটা মেথডে আমরা বিবেচনা আনতে পারি। মেথড নাম্বার 1 সিকোয়েন্সিয়াল মেথড, আর নাম্বার 2 ইন্টিজার প্রোগ্রামিং মেথড। সিকোয়েন্সিয়াল মেথড যেটা, এক্ষেত্রে এইভাবে বিবেচনা করা হচ্ছে, আমার প্রয়োজনীয় অর্থের যোগান যদি একাধিক উৎস থেকে আনি, তাহলে যে উৎসের ব্যয় সবচেয়ে কম থাকবে সেই উৎস থেকে আমি প্রথম পর্যায়ে টাকা আনবো। যদি আমার মনে হয় আরো টাকার প্রয়োজন, তখন তার পরবর্তী যে উৎসের ব্যয় একটু বেশি তার কাছ থেকে নিব। এবং এইভাবে যদি ধারাবাহিকভাবে আমার প্রথম উৎসের সংস্থান থেকে আমার প্রয়োজন মিটে যায়, তাহলে আমি আর দ্বিতীয় উৎসে যাব না। যদি দ্বিতীয় উৎসে না মেটে, তাহলে তৃতীয় উৎসের দিকে যাব। এইভাবে কম খরচ সম্পন্ন যে টুলস গুলো থাকবে, আমি সেখান থেকে আমি ধারাবাহিকভাবে আমার অর্থের যোগান নিব। ইন্টিজার প্রোগ্রামিং মেথড, এটা একটা সায়েন্টিফিক মেথড, যেখানে, এবং এটা একটা জটিল পদ্ধতি। তোমরা নিশ্চয়ই ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন নাম শুনেছ, অথবা লিনিয়ার প্রোগ্রামিং নাম শুনেছ। তো এই ধরনের কিছু বৈজ্ঞানিক বা কৌশল অবলম্বন করে ইন্টিজার প্রোগ্রামিং মেথডটাকে অ্যাপ্লাই করা হয়। এবং এই বিশেষ করে মিনিমাইজেশন অফ ক্যাপিটাল, যেটা করতে আমরা ক্যালকুলাসের সাহায্য নিয়ে থাকি, এবং এ ধরনের কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা আমাদের শিটে রাখিনি। আমরা জানি যে সময়ের স্বল্পতা, যে কারণে আমরা সহজ করে দুটো মাত্র প্র্যাকটিস প্রবলেম রাখছি। তাহলে আমাদের আলোচনা কি দাঁড়ালো, যে যদি আমি আমার ডিবেঞ্চার, কারেন্ট ডিবেঞ্চারকে ফর্মুলেট করতে চাই, তাহলে আমরা কস্টকে বিবেচনা করব। কার কস্টকে বিবেচনা করব? আমি যে সোর্স থেকে টাকা আনার চেষ্টা করছি সেই সোর্সের কস্টকে আমি বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে আমার এই কস্টটাকে আমাদের, আবারও বলছি, আলোচনার বা সময়ের স্বল্পতার কারণে আমরা দুটো ফাইন্যান্সিং এর কস্ট নিয়ে কথা বলছি। একটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট, আবারও বলছি কস্ট অফ ট্রেড ক্রেডিট।
তো কস্ট অফ ট্রেড ক্রেডিটে আগে আমাকে বা আমাদেরকে জানতে হবে যে কোন কোন টার্মগুলো আমার এখানে কাজে লাগে। আমরা জানি কস্ট ক্রেডিট ট্রেড ক্রেডিট যখন হয় তখন কিছু টার্ম থাকে, তার মধ্যে কিছু টার্ম থাকে আমি ডিসকাউন্টের সুযোগ পাবো না, কিছু টার্ম থাকে আমি ডিসকাউন্টের সুযোগ পাবো। যেমন এটা বোঝানোর জন্য একটু নিচের দিকে দেখি, আমরা আমাদের স্লাইডের মাঝামাঝি দেখো একটু, আমরা ক্রেডিট টার্ম ব্যবহার করেছি 210 নেট 30। এইটার অর্থ হলো যে আমি 2% ডিসকাউন্ট পাবো, আমি 2% ডিসকাউন্ট পাবো যদি আমার পেমেন্টটা 10 দিনের মধ্যে পরিশোধ করি। টাকা 10 দিনে পরিশোধ করি আর না করি, ফাইনালি কিন্তু আমার এই টাকাটা দিতে হবে 30 দিনের মধ্যে। তাহলে তুমি একটু চিন্তা করো, যদি আমি 10 দিনের মধ্যে না দিতে পারি, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি আমি আমার পাওনা পরিশোধ না করি, তাহলে আমি কিন্তু ডিসকাউন্ট থেকে বঞ্চিত হব। এবং এই ডিসকাউন্টের যে বঞ্চনা, মূলত এই হিসাবটুকুই হচ্ছে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট। অর্থাৎ যদি আমি ডিসকাউন্টের সুযোগ নিতে পারি, তাহলে আমার ফর্মালি ট্রেড ক্রেডিটের কোনো কস্ট থাকে না। কিন্তু যদি আমি ট্রেড ক্রেডিটের ডিসকাউন্টের সুযোগ না নেই, তাহলেই কেবলমাত্র আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট তৈরি হয়। তো টার্মগুলো বলেছি আর, এই আর বলতে বোঝাবে হলো ডিসকাউন্ট রেট। আমরা লিখে দিয়েছি এখানে আর ইকুয়াল টু ডিসকাউন্ট রেট। ওকে, সিপি ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ আমার এই অঙ্কের জন্য ক্রেডিট পিরিয়ড দেখো, আমরা পরে অঙ্কে আসবো একটু পরে। নেট 30 যেটা বলা, এটাই হলো আমাদের ক্রেডিট পিরিয়ড। আচ্ছা, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, এটা আমি কয়দিনে পাবো এটা আলাদা অঙ্কে বলবে না, এই শর্ত দিয়ে আমাকে বুঝে নিতে হবে। 2/10 এর অর্থ হলো ডিসকাউন্ট 2% and this will be available within 10 days, এবং এইটা আমরা 10 দিনের মধ্যে আমরা এটাকে অর্জন করতে পারবো। এটাকে আমরা বলছি ডিসকাউন্ট পিরিয়ড নেট 30। এবং আমরা একটু মনে রাখবো, যখন আমরা দিন ধরে চিন্তা করি, আমরা বছরটাকে 360 ধরে করে থাকি। কোনো কোনো টেক্সটে এটা 365 থাকলেও তুমি সেই 365 করবা। তাহলে কস্ট ট্রেড ক্রেডিট এই সূত্রটা আমরা একটু মুখস্থ রাখবো আপাতত। R by 100 minus R into 360 divided CP credit period minus DP discount period into 100। এইটা আমরা একটু আসি পরে, আবার EIR এটা শব্দে আসবো। প্র্যাকটিস প্রবলেম একটু খেয়াল করি। Calculate the cost of trade credit and EIR from the following data. Credit terms 210 net 30। তাহলে আমি প্রথমে চলে আসি কস্ট অফ ট্রেড ক্রেডিট, ফর্মুলাটা আগে লিখে ফেলবা। আর আমরা কিন্তু আবারও বলছি, যখন নিজে অঙ্কগুলো করবা অবশ্যই পাশে একটা খাতা বা ক্যালকুলেটর কলম রাখো এবং এখনই এইটা নিজের হাতে নামিয়ে ফেলো। আমি আবারও বলি, আমি গত আলোচনা বলেছিলাম আমি এখানে কিছু জায়গা ফাঁকা রাখি তোমার নিজের জন্য, যাতে তুমি প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবা তুমি এখানে? তুমি অঙ্ক শুরু করার আগে লিখে নিবা হিয়ার গিভেন কি কি দেওয়া আছে, তুমি তাহলে তখন লিখে নাও হিয়ার discount rate R equal to this or CP equal to this, DP equal to 10 আমরা লিখে নিলাম। এরপরে আমরা লিখব we know, আমরা জানি cost of trade credit equal to this formula. Now you have to put these values. By putting these values, 2 by 100 minus 2, this 100 minus 2। এখানে একটু বলে রাখি, যদি এখানে কেউ ডিসকাউন্টের পার্সেন্টেজ ব্যবহার করো, অর্থাৎ 2 না বলে যদি 2% ব্যবহার করো, তাহলে এখানে 100 বদলে কিন্তু 1 ব্যবহার করতে হবে। ভ্যারিয়েশনটা বলি, দেখবা বইতে তোমার টেক্সটে মাঝে মাঝে এখানে 100 বদলে 1 লেখা আছে। সেক্ষেত্রে তুমি কিন্তু এই আর যে ব্যাপারটা থাকবে সেইটি সংখ্যায় লিখবা না, সেটা পার্সেন্টেজটাকে পয়েন্ট ফর্মে নিয়ে যাবা। যেমন আমাদের এখানে 2% মানে 0.02 লিখতে হবে। তখন আমি মনে হয় বুঝাতে পেরেছি। আবারও বলি, যদি তোমার ফর্মুলা এখানে 100 বদলে 1 ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে আর এর মান 2%-এ 2 ব্যবহার না করে পার্সেন্টেজটা ভেঙে দিয়ে 0.02 ব্যবহার করবা। এদিকে কোনো পরিবর্তন কিন্তু হবে না। আমরা এই মানটা বসিয়ে নিয়েছি। এবার ক্যালকুলেটরে ব্যবহার করে দেখো তুমি এই ভাগফলটা ভুল না করলে 0.0204 হবে। এই ভাগফলটা করলে 18 হবে।
ইন্টু 100, টোটাল ফলাফল আসবে 36.72%। ব্যাপারটা কি হলো যে আমি যদি ওইটা বাকিতে কিনে আমি যদি ডিসকাউন্টের সুযোগ না নেই তাহলে আমার 36.72% ব্যয় হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরেকটা আইটেম বা টার্ম নিয়ে এসেছি, EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। EIR স্ট্যান্ডস ফর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরো আমার এই কেনাকাটা যদি বছরে 5 বার বা 7 বার বা 10 বার হয়, আমরা কিন্তু এইটা 36.72% কিন্তু আমার ওই একবারের জন্যই খরচ হবে। এবং টাইম ভ্যালু অফ মানি যখন আমরা করিয়েছি, আমরা যারা করেছি আমাদের অফলাইন ক্লাসে, তখন দেখেছি যখন বছরে নাম্বার অফ ডিসকাউন্টিং বা কম্পাউন্ডিং অধিকবার হয় তখন আমাদের কিন্তু এই রেটটা, যেটাকে আমরা নমিনাল রেট বলি, এই নমিনাল রেটটা কিন্তু ঠিক থাকে না, একটু বেড়ে যায়। কারণ আমরা যখনই একই খরচ বছরে 2 বার বা 3 বার বা 4 বার হয়, দেখা যাবে ইয়ারলি খরচটাকে তার থেকে একটু বেশি হয়। তার মানে বছরে যত বেশি ডিসকাউন্টিং হবে, সরি, বছরে যত বেশি ডিসকাউন্টিং আমাদের ইফেক্টিভ কস্টটা তখন বাড়তে থাকে। তো ইফেক্টিভ কস্টের জন্য ফর্মুলাটা মনে রাখবা, 1 + KTC/M পাওয়ার m, অর্থাৎ যতবার কম্পাউন্ডিং হবে, যেটা আমরা এখানে লিখেছি নাম্বার অফ ডিসকাউন্টিং। এখানে বের করার নিয়ম হলো, যেমন এটা সহজ বাংলায়, যে 30 দিন থেকে 10 দিন গেলে থাকে 20 দিন, তার মানে আমরা প্রত্যেক 20 দিন পর পর বাকির টাকা দিচ্ছি। সেক্ষেত্রে 360 ভাগ 20 মানে আমরা 18 বার আমাদের টাকাটা পে করছি। তাহলে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু আবারও বলি এই 36 থাকবে না। এবং আমরা আমাদের আলোচনায় বা আমাদের এখানে দেখিয়েছি যে আমাদের কস্ট কত হলো, আমাদের এখানে কস্ট কিন্তু বেড়ে গেল, 36.72% ছিল। এই ফর্মুলাতে মান বসানো হয়েছে, অর্থাৎ যখন আমরা এই 36%টাকে 18 ভাগের ভাগে নিয়ে আসছি, দেখো সেক্ষেত্রে আমাদের এই ফিগারটা মোট মিলে কিন্তু এখন হবে 43.48%। তাহলে বাস্তবতা আবারও বলি, যদি সারা বছরের মধ্যে আমি একবার মাত্র ডিসকাউন্টিং করি সেক্ষেত্রে যে কস্ট হবে সেটা 36 হবে, কিন্তু আমরা যদি যখন একাধিকবার ডিসকাউন্টিং হয়, এই একাধিকবার হলে আমার এই ফিগারটা হবে 43.48%। এখন তুমি ধরে নাও এটা আমরা যখন পাশাপাশি এরকম 3টে বা 4টা বিকল্পের যদি কম্পারিজন করি কোনটা ভালো বা কোনটা মন্দ, তখন আমরা এইভাবে প্রত্যেকটা অল্টারনেটিভের EIR পর্যন্ত বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করে, যে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এই সংখ্যাটা ছোট আসবে, আমরা প্রথমেই সেই সোর্স থেকে টাকা আনবো। তার মানে ডিসিশন ক্রাইটেরিয়া হলো যে আমার কস্ট অফ টার্ম ফাইন্যান্সিং যত কম হবে, আবারও বলি কস্ট অফ টার্ম ফাইন্যান্সিং যত কম হবে, আমি সেই ফাইন্যান্সিং টুলস আমরা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মনে হয় বুঝতে পারলাম যে আমরা সিদ্ধান্ত কিভাবে নিব। প্র্যাকটিস প্রবলেম 2 আমরা যেটাকে বলেছি কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। আমরা একটু আগে আলোচনায় বলেছিলাম যে কোনো মধ্যস্বত্ব প্রতিষ্ঠান যখন আমার কোম্পানি বা ক্রেতা কোম্পানি এবং বিক্রেতা কোম্পানির মধ্যে বা ডেটর্স, অর্থাৎ আমরা যাদেরকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলছি, তাদের মধ্যস্থতাকারী হিসাবে এই অ্যাকাউন্ট রিসিভেবলকে নগদে রূপান্তর করতে সাহায্য করে। আমরা তাকে বলেছি, সেই প্রতিষ্ঠানকে বলি ফ্যাক্টর, এবং এই প্রক্রিয়াকে বলছি ফ্যাক্টরিং। তুমি চিন্তা করো, তোমার এই মাঝপথে যারা কাজ করবে তারা নিশ্চয়ই কোন রকম সুবিধা ছাড়া কিন্তু এই কাজটা করবে না। তো তারা যে সুবিধাটুকু নিবে মূলত সেটাই হচ্ছে আমার কোম্পানির জন্য, আমি যদি বিক্রেতা কোম্পানি হয়ে থাকি সেইটা হবে আমার জন্য কস্ট। এই জন্য আমরা নাম দিয়েছি কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এক্ষেত্রে ফর্মুলাটা একদম সেই ছোট্টবেলার মতো নরমালি চিন্তা, আমি হাতে কত টাকা পাবো এবং আমার এর জন্য কস্ট কত করতে হবে। আমরা সূত্রটা ব্যবহার করেছি, cost AR equal to net for factoring cost divided by net amount। আমরা অবশ্য সিঙ্গেল n ব্যবহার করেছি, তোমরা যখন পড়বে এটা অবশ্যই নেট অ্যামাউন্ট ইনটু 100।
আমরা একটা প্র্যাকটিস প্রবলেম এখানে রেখেছি, দেখো প্রবলেমটা খেয়াল করো তুমি, এবং আমরা একসাথে পড়ি, তাতে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। টিজেড কোম্পানিজ ক্রেডিট সেলস ফর দ্য ইয়ার টাকা 20 লাখ। টিজেড কোম্পানিটি সারা বছরে বাকিতে বিক্রি করে 20 লাখ টাকার পণ্য। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টাকা 4 লাখ। গড়ে 4 লাখ টাকা বাকি থাকে। এখন তুমি একটু বিবেচনা করো, বছরে যদি 20 লাখ টাকার বাকিতে বিক্রয় হয়, 4 লাখ টাকা যদি বাকি থাকে, তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল মোট কয়বার তৈরি হচ্ছে? 20 লাখ সারা বছরে, 4 লাখ একবারের জন্য, নিঃসন্দেহে সারা বছরে তাহলে 20 লাখকে যখন 4 লাখ দিয়ে ভাগ করব, ভাগফল 5 আসে। অর্থাৎ আমরা আমাদের বছরে 5 বার অ্যাকাউন্ট রিসিভেবলটাকে টার্ন করি, অর্থাৎ পণ্য বিক্রি করি বাকিতে, টাকা আদায় হয়, আবার বিক্রি করি, আবার আদায় হয়, এই ঘটনা ঘটে 5 বার। এইটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, যেটি আমরা অঙ্কের মধ্যে কোথাও দেখিয়েছি, একটু দেখে নাও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার ইকুয়াল টু ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল। 20 লাখ ডিভাইডেড 4 লাখ ইকুয়াল টু 5 টাইমস। বছরে মোট আমরা 5 বার আমার অ্যাকাউন্টসটাকে বা আমার অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ফ্যাক্টরিং করতে পারবো। তাহলে আমরা কি বললাম, কোশ্চেনে এমন হতে পারে এই 4 লাখ এবং 20 লাখ না বলে একবারেই বলতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 5। তোমাকে বুঝে নিতে হবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে মোট 5 বার ফ্যাক্টরিং করি। ওকে, নাও কোম্পানি ওয়ান্টস টু ফ্যাক্টর দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। কোম্পানির ইচ্ছা হলো এই অ্যাকাউন্ট রিসিভেবল সে ফ্যাক্টরিং করবে, অর্থাৎ সে তার মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা পেতে চায়। যে প্রতিষ্ঠানের কাছে এই ভদ্রলোক গেল, the factor charges 2% কমিশন। ফ্যাক্টর সে বলছে তাকে কমিশন দিতে হবে 2%, এবং তার কাছ থেকে যে টাকাটা ক্যাশে আনা হবে তাকে দিতে হবে তারপরে সুদ 12%। তাহলে কি দাঁড়ালো, আমরা এই দুটোকেই বলছি ফ্যাক্টরিং কস্ট, অর্থাৎ কমিশন এবং ইন্টারেস্ট, এই দুটো মিলে হবে আমার ফ্যাক্টরিং চার্জ। এই জন্য আমরা যখন নিচে শো করেছি, একটু দেখে নিই এখনই, পরে আবার অঙ্কে আমি যাব। অ্যানুয়াল কস্ট ইকুয়াল টু কমিশন প্লাস পিরিয়ডিক ইন্টারেস্ট, অর্থাৎ আমরা যে কমিশন দিব প্রত্যেকবারের জন্য, আর এক এক বারের ভাগে যে ইন্টারেস্ট পড়বে, ওকে, ইনটু 5। ওই যে 5 আমরা বের করেছি বা করব, এটা দিয়ে গুণ করে আমরা বুঝতে পারবো যে আমার বছরে মোট কত খরচ যাচ্ছে। এরপরে বলছে যে ফ্যাক্টর সে কিন্তু আমাকে পুরো 4 লাখ টাকা দিবে না, সে বলছে আমি তোমাকে 80% দিব, অর্থাৎ সে কিন্তু 20% রেখে দিবে। এই যে টাকাটা রেখে দেয় এইটাকে আমরা রিজার্ভ হিসাবে বলি। এই রিজার্ভ আমার হাতে আসবে না, অর্থাৎ আমি যখন হাতে টাকা পাবো ওই বেচারা আমাকে কিন্তু 4 লাখ থেকে আমার এই খরচ এবং রিজার্ভ কেটে নেকে রিজার্ভ এবং কমিশন ইন্টারেস্ট গুলো বাদ দিয়ে আমার হাতে সে নেট টাকাটা বুঝে দিবে। নাও ক্যালকুলেট দ্য কস্ট অফ ফ্যাক্টরিং। তাহলে এবার আসো সলিউশনে। প্রথমে লিখেছি অ্যাডভান্স, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস রিজার্ভ। নিশ্চয়ই তোমাদের হাতে কলম খাতা এগুলো আছে। দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আমি আলোচনায় বলেছি 4 লাখ, সে রিজার্ভ রেখে দিচ্ছে, টাকা দিচ্ছে 80%, তার মানে ওই ফ্যাক্টর আমার কাছ থেকে 20% রেখে দিচ্ছে, তার মানে এই 4 লাখের 20% করলে হয় 80,000, আমার হাতে আসবে 3,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই 3,20,000 আমি হাতে পাবো না, নেট অ্যাডভান্স অর্থাৎ আমার হাতে অগ্রিম হিসাবে কত আসছে দেখো, এই 3,20,000 থেকে সে তার কমিশন এবং ইন্টারেস্ট যেটা হওয়ার কথা এটা বাদ দিয়ে আমাকে টাকা দিবে। তাহলে হিসাব কি দাঁড়ালো দেখো, 3,20,000 বিয়োগ কমিশন বিয়োগ পিরিয়ডিক ইন্টারেস্ট। তাহলে এখানে আমার কমিশন কত বলছে, 2%। কমিশন সবসময় আমার অ্যাকাউন্ট রিসিভেবলের ফেস ভ্যালুর পরে হবে, অর্থাৎ যে 4 লাখের জন্য আমি যাচ্ছি তার কাছে, সেই 4 লাখের পরে সে কমিশন নিবে, সে তখন আমার কাছ থেকে 4 লাখ 2%-এ 8,000 টাকা। এই 8,000 তুমি সাইডে দেখাতে পারো, আমরা অবশ্য নিচে এখানে দেখানো আছে তোমার, কারণ তোমার জন্য আমি যেটা ফাঁকা রেখেছি তুমি এখানে বসিয়ে দিবা 4 লাখ ইন্টু 2%, ইট উইল বি 8,000। ভালো কথা। এবার আসো পিরিয়ডিক ইন্টারেস্ট। সে আমাকে অ্যাডভান্স দিচ্ছে কত,
3,20,000। তাহলে 3,20,000 কত পার্সেন্ট সুদ সে নিবে? 12%। এই পার্সেন্টেজ দেওয়া থাকে বছরের হিসাবে, যে কারণে দেখো আমরা 3,20,000-এর 12% করে 5 দিয়ে ভাগ করেছি। 5 দিয়ে কেন ভাগ করেছি? সারা বছরের মোট ইন্টারেস্টটা যা হবে, আমি যেহেতু 5 ভাগ করে টাকা আনছি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হলো 5 টাইমস, তাহলে আমার সুদ ওই একবারের জন্য কত ভাগে আসবে? এই টাকাটা আসবে 7,688। এটা আবারও বলি, যদি কম বেশি হয় তুমি সেটা লিখে নিও। তাহলে এখন দেখো আমার হাতে নেট অ্যাডভান্স হয়ে আসবে 3,20,000 থেকে কমিশনের 8,000 বাদ, পিরিয়ডিক ইন্টারেস্টের 7,688 টাকা বাদ, আমার হাতে আসবে 3,04,320 টাকা। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের এই আলোচনায় আমাদের হাতে কিন্তু টাকা পাচ্ছি 3,04,320। তাহলে ফর্মুলা আমার নেট অ্যামাউন্ট, যখন আমরা ফর্মুলা ব্যবহার করব তখন নেট অ্যামাউন্ট লিখে দিব 3,04,320। এবার আসো নেট ফ্যাক্টরিং কস্ট আমরা উপরে বের করেছি। অ্যানুয়াল কস্ট ইকুয়াল টু কমিশন প্লাস পিরিয়ডিক ইন্টারেস্ট। এই যে 8,000 এবং 7,688 টাকা, এই খরচটা হলো আমার প্রতিবারের জন্য। তাহলে প্রতিবারের জন্য যদি এই খরচ হয়, সারা বছরে 5 বার এই ঘটনা ঘটবে, ইনটু 5, এটা গুণ করলে 78,400 টাকা হবে। তাহলে কি দাঁড়ালো? আমাদের যদি এই টাকাটা ফ্যাক্টরিং করতে হয় 5 বার করলেও কিন্তু প্রত্যেকবার আমার হাতে টাকা থাকে কিন্তু 3,04,320। এখানে একটু কনফিউজ হয় আমাদের যে এইটা যদি 5 দিয়ে গুণ করি, এটা কেন 5 দিয়ে গুণ করিনি? এটা গুণ করিনি কারণ আমার হাতে এর 5 গুণ টাকা কখনোই আসবে না। আমার হাতে প্রত্যেকবারের জন্য তুমি যদি কাজটা দেখো, এই 3 লাখ ঘুরে আসবে, আবার 3,04,000 ঘুরে আসবে, আবার 3,04,000 ঘুরে আসবে, এইভাবে মোট 5 বার আমার হাতে টাকা ঘুরবে, কিন্তু কোনোবারেই কিন্তু 5 গুণ টাকা আসবে না। সবসময় 3,04,320 টাকা থাকবে। তার মানে সারা বছর ব্যাপী আমার হাতে টাকা আসবে 3,04,320। প্রিয় শিক্ষার্থী, ফলে কনফিউজের জায়গা আর নেই, মাথায় রাখতে হবে আমার এই খরচগুলো হয় হলো প্রত্যেক বারের জন্য। যতবার আমি অ্যাকাউন্ট রিসিভেবলকে ভাঙাবো তাকে এই জন্য 5 দিয়ে গুণ করেছি। যদি আমার টার্নওভার কখনো 4 হয়, 4 দিয়ে গুণ করবা। কিন্তু মনে রাখবা কখনোই এই নেট অ্যাডভান্সকে 4 বা 5 দিয়ে গুণ করার সুযোগ নেই। কেন নেই? আবারও বলি, আমার এই টাকাটাই রোলিং হয়, অর্থাৎ প্রত্যেকবার ঘুরে ঘুরে ওই টাকাটাই হাতে থাকে। কোনোভাবেই এই টাকাটার 5 গুণ বা 4 গুণ আমার হাতে আসবে না। ফলে আমরা ফর্মুলায় এখন মান বসিয়ে দেই। বাই পুটিং দ্য ভ্যালুজ উই গেট 78,400 divided by 3,04,320, it will be 25.76%. তাহলে আমরা মনে হয় আমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি, এবং আমার বিশ্বাস তোমরা আমার আজকের ক্লাসটা মোটামুটি ভাবে হলেও বুঝতে পেরেছো। পাশাপাশি তোমাদের টেক্সট এবং অনলাইন সার্চ করে তোমার যেটুকুন ঘাটতি থাকবে আশা করি তুমি মিটিয়ে নেবে। আমরা লেকচারের শেষে চলে আসছি। বরাবর মতো বলে যাই, তোমাদের প্রত্যেকে যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো প্রত্যেকে ধন্যবাদ এবং অভিনন্দন থাকছে। নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো।